আসসালামু আলাইকুম। চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকের ভিডিওতে আমরা মূলত আমাদের সামনের আসন্ন জাতীয় নির্বাচনে আ মোটামুটি বড় রাজনৈতিক দলগুলা কে তাদের ইশতিহারে পুঁজিবাজার নিয়ে বা শেয়ার বাজার নিয়ে কে কি দিয়েছে বা কে কি বলেছে সেইটা একটু রিভিউ করার চেষ্টা করব। ইশতিহারের ব্যাপারে আসলে আমরা আমাদের পডকাস্টের লাস্ট যে এপিসোডটা মানে এপিসোড 4 এ আমরা আ এনসিপির এন্ড থেকে তাদের ইশতেহার যেই টিমটা দিয়েছে সেইখানে অর্থনীতি বিষয়ক যিনি মোটামুটি লিড দিয়েছেন ফয়সাল ভাই, তার সাথে আমরা লাস্ট আমাদের পডকাস্টে কথা বলেছিলাম। সো এরপর আরো ২ টা রাজনৈতিক দল তাদের ইশতেহার দিয়েছে। তো আমরা তাদের সাথেও যোগাযোগ করার একটু চেষ্টা করেছি। বাট তারা যেহেতু আসলে আ মানে বড় রাজনৈতিক দল, আমরা আসলে খুব বেশি রিচ করতে পারি নাই তাদেরকে। এটা আসলে আমাদেরই ব্যর্থতা হয়তোবা। যাই হোক, সো আমরা আ সেই বিষয়ে না যাই। আমরা এখন চেষ্টা করব যে যেই ৩ টা রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলাম এবং এনসিপি, কারণ এনসিপির যেই আমরা পডকাস্টটা করেছি এটা হলো উনারা উনাদের এন্ড থেকে বলেছেন যে কি রেখেছে। বাট এখন আমরা ওভারঅল একটা রিভিউ করব। তো রিভিউ করার আগে আমি আপনাদেরকে একটু আ পাস্ট এ নিয়ে যেতে চাই। সেটা হলো যে ৬ জানুয়ারি ২০২৬। আ সো এই ৬ জানুয়ারি ২০২৬ এ আমি আমাদের যেই Facebook পেজটা আছে এইখানে একটা পোস্ট করেছিলাম। সেটার শিরোনাম ছিল যে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে আগামী নির্বাচিত সরকারের কাছে একজন সাধারণ বিনিয়োগকারীর প্রত্যাশা। সো এই পোস্টে আমি আমার প্রত্যাশাটা ব্যক্ত করেছিলাম। সো এইটা আমি কেন বলছি? কারণ ওভারঅল আসলে দেখার চেষ্টা করব যেই প্রত্যাশাগুলা ছিল সেইটা নিয়ে রাজনৈতিক দলগুলা কেমন কথা বলেছে বা রাজনৈতিক দলগুলা সেটাতে ফোকাস করেছে কিনা এটাই মেইনলি আসলে আমরা দেখার চেষ্টা করব। সো আমি জাস্ট এই পোস্টটা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সেটা হলো যে আ ফার্স্ট এ আমি একটু ফাস্ট ফরওয়ার্ড ই পড়ি। তো আমি ১০ টা দাবি বলেছিলাম। সেই ১০ টা দাবি একটু পড়তেছি ডিরেক্ট। তো ১ম এই বলেছিলাম প্রতিষ্ঠানের পূর্ণ স্বাধীনতা ও পেশাদারিত্ব, বিএসইসি মানে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ডিএসই ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জকে রাজনৈতিক ও বাহ্যিক প্রভাব মুক্ত রাখতে হবে। আইপিও অনুমোদন, বাজার পর্যবেক্ষণ এবং উন্নয়নের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোকে পূর্ণ স্বায়ত্তশাসন দিতে হবে ও পেশাদারিত্বের সাথে কাজ করার সুযোগ দিতে হবে। এটা ছিল আমাদের ১ম পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট ছিল যে ফ্লোর প্রাইস এর মতো কৃত্রিম ব্যবস্থা বাজারের স্বাভাবিক গতি ও তারল্য নষ্ট করে। আমরা এমন বাজার চাই যেখানে আইনের কঠোর প্রয়োগ ও স্বচ্ছতার মাধ্যমে সুরক্ষা নিশ্চিত হবে, লেনদেন থামিয়ে দিয়ে নয়। তো আমরা এখানে আসলে খুব কৃত্রিম কিছু চাচ্ছি না। এটা আমার চাওয়া ছিল। ন্যাচারাল ভাবেই বাজারকে আ যেই ন্যাচারাল ফ্লো আছে সেভাবেই চলতে দেয়া হোক। এটাই চাওয়া ছিল। ৩ নাম্বারে হলো বহুজাতিক ও সরকারি কোম্পানিগুলার আইপিও। সো এইখানে বলেছিলাম যে বাজারে ভালো কোম্পানির আ অ ওই শেয়ারের অভাব দূর করতে ইউনিলিভার, নেসলের মতো লাভজনক বহুজাতিক কোম্পানি এবং বড় সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাজারে তালিকাভুক্ত করতে হবে। ভালো কোম্পানিকে তালিকাভুক্ত করার জন্য প্রয়োজনীয় যথাযথ নীতিগত ব্যবস্থা নিতে হবে। ৪ নম্বরে বলেছি বন্ড মার্কেট ও মিউচুয়াল ফান্ডের উন্নয়ন। শুধু শেয়ার নির্ভর না হয়ে একটি শক্তিশালী বন্ড মার্কেট গড়ে তুলতে হবে। পাশাপাশি সাধারণ মানুষকে শেয়ার বাজারের ভীতি থেকে বাঁচাতে আ পেশাদার মিউচুয়াল ফান্ড খাতের প্রতি বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে এবং সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ৫ নম্বরে বলেছিলাম অডিটর ও ইস্যু ম্যানেজারদের জবাবদিহিতা এবং আর্থিক স্বচ্ছতা। অনেক কোম্পানি ভুল বা অতিরঞ্জিত তথ্য দিয়ে বাজারে এসে সাধারণ বিনিয়োগকারীদের টাকা হাতিয়ে নেয়। আইপিও পরবর্তী জবাবদিহিতা। তো আ এইখানে অডিটর বা ইস্যু ম্যানেজারদের জবাবদিহিতার বা আর্থিক স্বচ্ছতাকে আমি আবার ২ টা ভাগে একটু বলেছিলাম। তো আইপিও পরবর্তী জবাবদিহিতার ক্ষেত্রে যদি কোনো কোম্পানি তালিকাভুক্ত হওয়ার ২-৩ বছরের মধ্যে পারফরম্যান্স এ হঠাৎ কোনো ধস নামে তবে তার জন্য সংশ্লিষ্ট অডিটর এবং ইস্যু ম্যানেজারকে কঠোর আইনগত ও আর্থিকভাবে দায়ী করার বিধান করতে হবে। এটা বলেছিলাম। আর দেন আর্থিক তথ্যের কারসাজি বন্ধ করার জন্য বলেছিলাম যে বর্তমানে তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদনে আর্থিক তথ্যের কারসাজি বা উইন্ডো ড্রেসিং রোধে অডিটর ও স্বতন্ত্র পরিচালকদের সরাসরি দায়বদ্ধ করতে হবে। তথ্যের লুকোচুরি বা কৃত্রিম মুনাফা দেখিয়ে সাধারণ বিনিয়োগকারীদের বিভ্রান্ত করলে অডিটরদের লাইসেন্স বাতিল সহ দৃষ্টান্তমূলক ব্যবস্থার বা জরিমানার ব্যবস্থা থাকতে হবে। দেন ৬ নম্বরে বলেছিলাম যে লভ্যাংশের উপরে কর ছাড় ও দীর্ঘমেয়াদী সুবিধা। বিনিয়োগকারীদের উৎসাহিত করতে লভ্যাংশ মানে ডিভিডেন্ড আয়ের উপর করমুক্ত সীমা কমপক্ষে ৳১,০০,০০০ করতে হবে এবং যারা
3 থেকে 5 বছরের বেশি শেয়ার ধরে রাখবেন তাদের জন্য বিশেষ ট্যাক্স রিবেটের ব্যবস্থা করতে হবে। আর ৭ নম্বরে ছিল বিশ্বমানের সাথে তাল মেলাতে শর্ট সেলিং, ইন্টারডে ট্রেডিং সুবিধা চালু করতে হবে। প্রবাসীদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া শতভাগ ডিজিটাল ও সহজতর করা এখন সময়ের দাবি। আর ৮ নম্বরে বলেছিলাম যে আমাদের দেশের বিশাল এক জনগোষ্ঠী ধর্মীয় কারণে হালাল বিনিয়োগ খোঁজেন, তাই শরিয়া ভিত্তিক বিনিয়োগের জন্য একটা শক্তিশালী নীতিমালা এবং নিয়মিত আপডেট হওয়া শরিয়া ইন্ডেক্স নিশ্চিত করতে হবে। প্রয়োজনে শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানিকে বাড়তি ট্যাক্স বেনিফিট দিতে হবে। তো এটা জাস্ট বলেছিলাম যদি প্রয়োজন মনে করে। আর দেন ৯ নম্বরে বলেছিলাম কারসাজি ও সিন্ডিকেট নির্মূল, ইনসাইডার ট্রেডিং এবং সিন্ডিকেটের মাধ্যমে শেয়ার দর ম্যানিপুলেশন কঠোর হাতে দমন করতে হবে। কারসাজিকারীদের শুধু নামমাত্র জরিমানা নয় বরং দৃষ্টান্তমূলক শাস্তি ও বাজার থেকে স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে। ১০ নম্বরে বলেছিলাম বিনিয়োগ শিক্ষাকে জাতীয় গুরুত্ব দেয়া, শেয়ার বাজারকে জুয়া, লটারি মনে না করে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জায়গা হিসেবে গড়ে তুলতে দেশব্যাপী আর্থিক শিক্ষা, ফাইন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রম জোরদার করতে হবে। দেন ফাইনালি আর কি বলেছিলাম যে বিনিয়োগকারীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড যেন হয়। এইখানে যাতে কেউ ইনসাইডার ট্রেড না করে সে অ্যাডভান্টেজ না পায়। বিনিয়োগকারীরা যাতে আ এই এট লিস্ট এই লেভেল প্লেইং ফিল্ডটা পায়। যাই হোক আমাদের এই ১০ টা দাবি ছিল। এই ১০ টা দাবিগুলা রাজনৈতিক দলগুলা তাদের ইশতেহারে এট লিস্ট উল্লেখ করেছে কিনা। কারণ এখন পর্যন্ত তো আসলে এক্সিকিউশন এর পার্ট আমরা দেখি নাই। তো এক্সিকিউশন কে করবে বা কে করবে না বা প্রপারলি করবে কিনা সেটা নিয়ে আমরা যাচ্ছি না। আমরা আপাতত সদিচ্ছাটা দেখতে চাই যে রাজনৈতিক দলগুলা আ সে তার ইশতেহারে এই ব্যাপারগুলা অ্যাড্রেস করেছে কিনা। শুরুতেই আমরা দেখব বিএনপির। তো আমরা যদি বিএনপির ওয়েবসাইটে আসি, তাদের ওয়েবসাইটে তারা এই যে ইলেকশন ম্যানিফেস্টো 2026 এইখানে দিয়ে দিয়েছে। আপনারা চাইলে তাদের ওয়েবসাইট থেকে গিয়ে এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই যে এইখানে সব ফুল ইশতেহারটা দেয়া আছে। বাট এটা যেহেতু ইংলিশে লিখা আমি আসলে এইটা আপাতত প্রেজেন্ট করব না। আমি তাদের ইশতেহারের যেই প্রেজেন্টেশন স্লাইডটা যেটা বাংলাতে লেখা ছিল, সো এই স্লাইডটা থেকেই মূলত আসলে আমি ফোকাস করব। তো আবারও বলে নিচ্ছি আমি ইশতেহারের বাকি পার্ট গুলো আসলে ফোকাস করব না। ইভেন হোল অর্থনীতির পার্টটাও খুব বেশি কভার করব না। আমি মূলত স্টক মার্কেট বা শেয়ার বাজার নিয়ে যেই পার্টটুকু সেটাতেই ফোকাস করব। তো বিএনপি তারা অর্থনীতির অবস্থাকে ভঙ্গুর অর্থনীতি হিসাবে অ্যাড্রেস করেছে এবং তারা এখানে বলেছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। তো এই সেকশনের আন্ডারে তারা এই যে বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান খাত সংস্কার এর আন্ডারে তারা রেখেছে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন। তো এইখানে আমি জাস্ট একটু জুম করে দেই। আ আ সো আ ১ম এই বলেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন যেটা আমাদের ১ নাম্বার পয়েন্ট ছিল। সো আমরা এটা পেয়েছি। দেন পুঁজিবাজার সংস্কার কমিটি গঠন। এটা আসলে কতটুকু কার্যকর আ মেবি কার্যকর হতে পারে। কারণ আমরা বর্তমানেও একটা পুঁজিবাজার সংস্কার কমিশন দেখেছি। বাট তাদের ডিসিশন গুলা অনেক কিছুই করা হয়েছে। যাই হোক সো এটা যদি এই দল মনে করে যে এটা কার্যকর সেটা তাদের একান্তই নিজস্ব ব্যাপার। আ যাই হোক দেন আছে শেয়ার বাজারের স্বচ্ছতা আনয়ন যেটা আমরা বলছিলাম যে একটা লেভেল প্লেইং ফিল্ড এর কথা। তারপর শেয়ার বাজারে কারসাজি বন্ধকরণ এটা নিয়েও আমরা বলেছি। দেন শক্তিশালী বন্ড ও ইকুইটি মার্কেট গঠন। সো আমরাও আসলে বন্ড মার্কেট এবং মিউচুয়াল ফান্ড মার্কেটকে শক্তিশালী করার কথা বলেছিলাম। কর্পোরেট বন্ড ও সুকুক প্রবর্তন। তো এইখানে আসলে প্রবর্তন শব্দটা কতটুকু অ্যাপ্রোপ্রিয়েট I don't know কারণ আসলে আমাদের মার্কেটে অলরেডি কর্পোরেট বন্ড ও সুকুক আছে। সো এটাকে নতুন করে ইন্ট্রোডিউস করার কিছু নাই। বাট হ্যাঁ, এইটাকে অবশ্যই বড় করা যেতে পারে বা বড় করার একটা রিকোয়েস্ট আমাদের এন্ড থেকেও ছিল। যাই হোক দেন প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট গেটওয়ে চালুকরণ। এটাও আমরা বলেছিলাম যে প্রবাসীদের জন্য যেন ইনভেস্টমেন্ট সহজ করে দেয়া হয়। সো আ এই যে এনআরবি বা প্রবাসীদের জন্য বিনিয়োগ প্রক্রিয়া শতভাগ ডিজিটাল ও সহজতর করা আমরা বলেছিলাম। দেন পুঁজিবাজারে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধিকরণ। এটা অবশ্যই আ ভালো একটা উদ্যোগ। দেন পুঁজিবাজারে প্রবেশাধিকার সহজলভ্যকরণ। এটাও আসলে ভালো উদ্যোগ বা ডিজিটালাইজেশন যেটা নিয়ে আমরা বলেছি অলরেডি। আর স্টার্টআপ ও এসএমই খাতের জন্য ডিজিটাল আইপিও এক্সপ্রেস ব্যবস্থা চালুকরণ। এটা অবশ্যই ভালো ব্যাপার ও ভালো উদ্যোগ। কারণ আ আ ওভারঅল আসলে আমরা গ্লোবালি দেখতে পাই যে ইকোনমি গুলা কিন্তু আসলে স্টক মার্কেট নির্ভর বাট বাংলাদেশে ব্যাংক নির্ভর। তো এটা যদি করা যায় হয়তোবা এই স্টার্টআপ বা এসএমই গুলাকে স্টক মার্কেটে লিস্টেড করে দেয়া যাবে।
যাই হোক দেন পুঁজিবাজার ট্রাইব্যুনাল গঠন আর শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সংক্রান্ত শিক্ষার প্রসার। তো এটা কিন্তু আমরা বলেছিলাম যে ফাইন্যান্সিয়াল লিটারেসির কথা। তো ওভারঅল আমরা যদি দেখি বিএনপি আমাদের অনেকগুলা পার্টি কভার করেছে। সো আমি আসলে বারবার আমাদেরটা দেখিয়ে আমাদেরটাকে আইডলাইজ করতে চাই না। বাট ওভারঅল যদি দেখি নট ব্যাড, তারা অনেকগুলা পয়েন্টই কভার করেছে। তো নেক্সট এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ জামাতে ইসলামী তাদের ম্যানিফেস্টো বা ইশতেহার। তো এইখানে তাদের ওয়েবসাইটে আসার পরে জামাতে ইসলামী .org তাদের ওয়েবসাইটের যে লিঙ্ক এখানে দেখতে পাচ্ছেন। সো এই সাইটে আসার পরে আমি এইখানে একটা জনতার, কারণ আমি বাকি জায়গায় আসলে স্ক্রল করেছি। তো বাকি জায়গায় স্ক্রল করে খুব একটা কিছু পাই নাই। এইখানে একমাত্র দেখতে পাচ্ছি জনতার ইশতেহার। বাট এই লিঙ্কে গেলে আমাকে দেখাচ্ছে যে তারা আসলে একটা ফিডব্যাক যেটা নিয়েছিল, আ যে আপনি ইশতেহার সম্পর্কে লিখতে পারেন বা আপনার মতামতেই তৈরি হবে নির্বাচনী ইশতেহার। তো তার মানে আসলে ইশতেহার পাবলিশ করার আগে তারা এই ক্যাম্পেইনটা রান করেছিল। সো ওইটাই এখনো তাদের ওয়েবসাইটে লেটেস্ট ইশতেহার আমি ওয়েবসাইটে খোঁজাখুঁজি করেও আসলে পাই নাই। যাই হোক দেন আমি অন্য একটা সোর্স থেকে সেই আ তাদের যেই ইশতেহারটা সেটা খুঁজে বের করেছি। জাগো নিউজে তাদের পিডিএফটা দেয়া ছিল। তো এইখানে আ আমরা যদি দেখি জামাতে ইসলাম এই অর্থনৈতিক পার্টটাকে তারা রেখেছে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভাবে কর্মসংস্থান। তো এর আন্ডারে তারা মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি যেটা, এইটার আন্ডারে শেয়ার বাজার রেখেছে। তো মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতিতে আমরা সবগুলা পয়েন্টই মোটামুটি দেখেছি। বাট শেয়ার বাজার রিলেটেড জাস্ট একটা পয়েন্টই পেয়েছি, সেটা এই যে ১৭ নাম্বার, শেয়ার বাজারে সকল প্রকার অনিয়ম ও কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া, আস্থাহীনতা দূর করে শেয়ার বাজারকে গতিশীল ও কার্যকর করা হবে। শেয়ার বাজারে কেলেঙ্কারির সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা হবে। তো এইখানে আমরা জাস্ট আমি আবারও বলছি যে আমাদের এই ১০ টা দাবিকে আমি আইডিয়ালাইজ করতেছি না। জাস্ট আমি দেখতে চাচ্ছি যে এর মধ্য থেকে কয়টা আমরা পাচ্ছি। তো এইখানে এই যে একটা পয়েন্ট বলেছিলাম যে উম আহ কাউকে এই যে স্থায়ী বহিষ্কার করতে হবে, কারসাজি ও সিন্ডিকেট নির্মূল। তো এই পার্টটাকে তারা গুরুত্ব দিয়েছে। আর কোন পার্ট আসলে দেখতে পাচ্ছি না। আমি তাদের টোটাল এইখানে যেই ৩৫ টা পয়েন্ট, এই ৩৫ টা পয়েন্ট পড়ে বাকি কোনটাতেই শেয়ার বাজার রিলেটেড কিছু পাইনি। আর আমি জাস্ট যদি এখানে দেখি অর্থনৈতিক পার্টটা, সো বাকিগুলাতে মেবি নাই, আমি বাকিগুলা দেখি নাই। অন্য কোথাও থাকলে কেউ জেনে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেটা কারেকশন করে দেওয়ার। কারণ আমি অর্থনীতি পার্টে টোটাল ৬ টা পার্ট দেখতে পাচ্ছি। সো মাথা উঁচু করে দাঁড়ানোর অর্থনীতি, বাণিজ্য, সো এই সেক্টরেও তো আসলে থাকার কথা না। দেন বস্ত্র পার্ট, শিল্প, শ্রম ও কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান। তো এই পার্টগুলাতে তো থাকার সম্ভাবনা নাই। এজন্য এখানে দেখে আমি একটাই পয়েন্ট পেয়েছি। সো তাদের কাছ থেকে আসলে খুব বেশি কিছু পাই নাই। যাই হোক এটা তাদের নিজস্ব ব্যাপার। এ পর্যায়ে আমরা ৩য় যেই রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, তাদের ইশতেহারটা দেখব। সো আমরা যদি তাদের ওয়েবসাইটে আসি ncpbd.org, সো এইখানে তাদের এই নির্বাচন ২০২৬ ইশতেহার দেয়া আছে। এটাতে ক্লিক করলে তারা আমাদেরকে আরেকটা ওয়েবসাইটে নিয়ে আসতেছে, যেটার লিঙ্ক হলো manifesto2026.ncpbd.org। তো আমরা যদি তাদের ইশতেহারটা এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবো। সো এখানে বাংলা, ইংলিশ ২ ভার্সনই আই গেস তারা দিয়ে রেখেছে। তো এখান থেকে দেখতে পারবেন। আমি সেটা ডাউনলোড করে রেখেছিলাম। আমি আপনাদের কে দেখানোর সুবিধার্থে সেই ডাউনলোডেড আ পিডিএফটাই দেখাই। আচ্ছা, এদের ক্ষেত্রেও একটু বলে রাখি, ওরা ওদের যেই ম্যানিফেস্টো এখানে অর্থনৈতিক পার্টটা যেখানে রেখেছে, সেটাকে তারা টাইটেল দিয়েছে লুটের অর্থনীতি থেকে ন্যায্য রাষ্ট্র, বাংলাদেশের অর্থনৈতিক পুনর্জাগরণ। তো এখানেও তারা আসলে অর্থনীতিকে পুনর্জাগরণ হিসাবেই ট্রিট করতেছে। তো উপরের পয়েন্ট গুলাতে মোস্টলি তারা অর্থনীতিকে কোথায় দেখতে চায় বা জিডিপির অর ট্যাক্স টু জিডিপি গ্রোথ রেট কোথায় নিতে চায়। এছাড়া কর কিভাবে তারা রেভিনিউ বাড়াতে চায় সরকারের, রপ্তানি বৈচিত্র্য কিভাবে এক্সপোর্টটাকে তারা এক্সপান্ড করতে চায়। দেন বিনিয়োগ পরিবেশ বা এফডিআই, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট তারা কিভাবে ইমপ্রুভ করবে সেটা নিয়ে কথা বলেছে। তো এখানে আমরা খুব বেশি না যাই। এলডিসি গ্র্যাজুয়েশন নিয়েও কিন্তু কিছু কথা আছে। ওইগুলাতে আমরা না যাই। ব্যাংকিং খাত সেম। আমরা জাস্ট ডিরেক্ট চলে আসবো পুঁজিবাজার সংস্কার এই পার্টটাতে।
তো পুঁজিবাজার সংস্কারে তারা বলতেছে যে বাজার মূলধন ও জিডিপি এর অনুপাত তারা 50% উন্নীত করবে এবং বন্ড মার্কেট ফার্স্ট কৌশলের মাধ্যমে। সো বন্ড মার্কেটের পার্টটাতে তারা জোর দিয়েছে এবং এই যে সুকুক ও রিয়াল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টেড বা আরইআইটির মাধ্যমে তারা পুঁজিবাজারকে অর্থায়ন করার চেষ্টা করবে। এছাড়াও এইখানে তারা বলতেছে যে বিসেকের আ প্র প্রয়োগ ক্ষমতা জোরদার করা, ইনসাইডার ট্রেডিং, বাজার কারসাজি এগুলা তারা করতে দিবে না বা এইখানে তারা শাস্তিমূলক পদক্ষেপকে আ সময়সীমাবদ্ধ করা হবে। সো এটা তারা এনশিওর করবে। এছাড়াও এই যে অডিট কোয়ালিটি নিশ্চিত করতে অডিট ফার্মের লাইসেন্সিং, পিয়ার রিভিউ, রিস্ক বেসড ইন্সপেকশন বাধ্যতামূলক করা হবে। সো অডিটের ব্যাপারটাতেও তারা গুরুত্ব দিয়েছে। আর এছাড়া যদি আমরা দেখি আ অডিটরদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে জরিমানা, সাময়িক স্থগিতাদেশ, লাইসেন্স বাতিল পর্যন্ত প্রয়োগ করা হবে। সো এই পার্টটাতে আমরা বলেছিলাম এবং এইখানে দেখতে পাচ্ছি তারা গুরুত্ব দিয়েছে। আর ক্রেডিট রেটিং এর ক্ষেত্রেও তারা জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। আর পুঁজিবাজারের জন্য ভালো কোম্পানি আনার জন্য সীমিত সময়ের জন্য কর প্রণোদনা দেয়া হবে। তবে এক্ষেত্রে পর্যাপ্ত শেয়ার ফ্রি ফ্লোট, ভালো কর্পোরেট গভর্নেন্স ও মানসম্মত ভালো কোম্পানির জন্য তারা কর প্রণোদনা দিতে চায়। আর এছাড়া আ সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোকেও তারা লিস্টেড করতে চায়। আ দেন আমরা দেখতে পাচ্ছি বন্ড মার্কেটে পুনর্জাগরণ করতে চায়। সুকুক অর গ্রিন অর ব্লু বন্ডের জন্য তারা একটা সুস্পষ্ট উম কর সুবিধা দিতে চায়। এছাড়া এই যে ইন্ট্রাডে শর্ট সেলিং এর কথা বলেছিলাম আমরা, সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমি দেখি এইখানে বিনিয়োগকারীর সুরক্ষার ব্যাপারে তারা কথা বলেছে। দেন আসলে ইটিএফ আ বা লাইফ ফান্ড এগুলার করার ব্যাপারেও তারা ইচ্ছা প্রকাশ করতেছে। আর এই যে মিউচুয়াল ফান্ডের ব্যাপারেও তাদের ইচ্ছা দেখাচ্ছে এখানে বা তারা সেটা নিয়ে কাজ করতে চায়। আর এছাড়া এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আ বিনিয়োগ মাধ্যম হিসেবে বৈদেশিক বিনিয়োগকারীদের সামনে উপস্থাপন করতে চায়। সো এই পয়েন্ট গুলাই আমরা দেখতে পাচ্ছি। এটা যেহেতু আসলে একটা ডেসক্রিপশন বেসড আমি আসলে পয়েন্ট বেসড এ যাচ্ছি না। আর ওভারঅল তাদের ম্যানিফেস্টোতে একটা বড় অংশ আমরা স্টক মার্কেটের পার্ট দেখতে পাচ্ছি। আমরা যদি আমাদের পয়েন্ট গুলা থেকে এনসিপি টা একটু মিলিয়ে নেই আ সো ফার্স্ট পার্টটাও তারা করতে চাচ্ছে। দেন সরকারি বা বহুজাতিক কোম্পানিগুলোর লিস্টের ব্যাপারেও ছিল। বন্ড আর মিউচুয়াল ফান্ডের ব্যাপারেও ছিল। ইস্যু ম্যানেজার বা অডিটরদের এই পার্টটাও ছিল। দেন লভ্যাংশের উপরে এইটা আসলে আমরা দেখি নাই। এনসিপির যেই ম্যানিফেস্টো ছিল সেখানে এটা দেখি নাই। দেন আধুনিক ও ডিজিটাল ট্রেডিং ব্যবস্থা বা শর্ট সেলিং এবং ইন্ট্রাডে নেটিং এর কথা বলেছিলাম আমরা যেটা আমরা এনসিপির যেই ম্যানিফেস্টো আছে সেটাতে আমরা দেখেছি। আর শরিয়া ভিত্তিক স্বচ্ছ এখানে শরিয়া ভিত্তিক বলতে আমি আসলে শরিয়া কমপ্লায়েন্ট কোম্পানিগুলাকে বুঝিয়েছি। এইখানে আসলে শরিয়া ভিত্তিক কোম্পানির ব্যাপারে কোনো কাজ আমরা দেখি নাই। আর ফাইনালি ৯ নম্বরে আসলে কারসাজি সিন্ডিকেট নির্মূলের ব্যাপারেও আমরা দেখেছি। দেন বিনিয়োগ শিক্ষাকে গুরুত্ব। আ সো এই পার্টটা আ দেখি লাস্ট দিকে আসলে আছে কিনা। বিনিয়োগ শিক্ষার ব্যাপারে আসলে এইখানে কিছু দেখি নাই। বাট তারা আসলে তাদের শিক্ষা বা অন্য পার্টে সেটা রেখেছে কিনা সেটা আসলে আমি দেখা হয় নাই। সো এটা থাকতে পারে। সো ওভারঅল আপনারা মোটামুটি আমাদের যে ১০ টা চাওয়া ছিল আমি যদি এটাকে জাস্ট বেস ধরি আমি বলতেছি না যে এটাই আইডিয়ালাইজ বা এই ১০ টা প্রবলেমের সলিউশন হলেই বাজার ঠিক হয়ে যাবে বা এই ১০ টাই করতে হবে। এটা আমি বলতেছি না। আমি জাস্ট একটা জাজমেন্ট এ যাওয়ার জন্য বা আমি এট লিস্ট আমার পার্সোনাল যে এক্সপেকটেশন সেটার সাথে মিলানোর জন্য আসলে এই রেফারেন্সটা দিয়েছি। এটাকে অন্য কোনোভাবে কেউ নিবেন না। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং কমেন্টে জানাবেন নেক্সট কি ধরনের ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।